আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। শেখ হাসিনা সহ 7 জনকে অভিযুক্ত করে গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে অভিযোগ জমা দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পরে তিনি সাংবাদিকদের জানান, তার সহ সব গুমের সঠিক বিচার হোক, এমনটাই তিনি চান। চিফ প্রসিকিউটরে বললেন, গুম, খুন সহ মানবতা বিরোধী সব অপরাধের ন্যায় বিচার করতে তারা বদ্ধপরিকর। হাসান জাবেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। 2015 সালের 10ই মার্চ তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ উত্তরা থেকে গুম হন। সেই বছরেরই 11ই মে তাকে ভারতের মেঘালয়ের শিলংয়ে উদ্ভ্রান্ত অবস্থায় পাওয়া যায়। পরে অবৈধ অনুপ্রবেশের মামলায় খালাস পান তিনি। 5ই আগস্ট পট পরিবর্তনের পর দেশে ফিরে আসেন সালাউদ্দিন আহমেদ। দীর্ঘদিন পর নিজের গুমের বিষয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন তিনি। সেখানে অভিযুক্ত করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের আইজি শহীদুল ইসলাম, তৎকালীন র্যাবের ডিজি বেনজির আহমেদ, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, মনিরুল ইসলাম ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। প্রাথমিকভাবে 7 জনকে আসামি করেছি। শেখ হাসিনা সহ আমার কেন মামলা করতে দেরি হলো? আপনারা যদি প্রত্যেক দিন আমার কার্যক্রমগুলো দেখেন, রাজনৈতিক বিভিন্ন কার্যক্রম, সংস্কার কার্যক্রম, এগুলো নিয়ে এত ব্যস্ত সময় আমার কাটাতে হয়েছে যে আমি আসলে নিজের জন্য আলাদাভাবে কোনো সময় বের করতে পারিনি এতদিন। আর তথ্য উপাত্ত সংগ্রহ করা এবং আইনজীবীদের সাথে আলাপ করে একটা খুব ভালো মতো ড্রাফট রেডি করে জমা দেয়া, যাতে করে এই মামলাটা আমরা প্রমাণ করতে পারি, সেটার জন্য একটু সময় লাগে। তারপরেও আমি কিছুদিন বিলম্ব হয়েছে, সেজন্য এটার জন্য দুঃখ প্রকাশ করছি। ট্রাইব্যুনালে সব মামলার ন্যায় বিচার হবে বলে প্রত্যাশা করেন তিনি। দ্রুত মামলা নিষ্পত্তি করতে প্রসিকিউশন ও তদন্ত সংস্থার আরও সুযোগ সুবিধা বাড়ানোর কথাও বলেন সালাউদ্দিন আহমেদ। প্রসিকিউশন পক্ষ মামলা প্রমাণে কাজ করে যাবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বাংলাদেশের গত ফ্যাসিস্ট রেজিমে, শেখ হাসিনার অবৈধ ফ্যাসিস্ট রেজিমে যারা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের শিকার হয়েছেন, আমার মতো যারা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছেন, যারা পুলিশি নির্যাতনে মৃত্যুবরণ করেছে, যারা বিভিন্নভাবে আওয়ামী দলীয় সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছে অথবা অপমৃত্যু বরণ করেছে, এই সমস্ত কিছুই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাতে মামলা হয়। এটা অনেকটা বিলেটেড স্টেজে দায়ের করেছেন। আমরা আশা করেছিলাম যে অনেক আগে এটা আসবে, যেহেতু এটা খুবই আলোচিত ঘটনা। আমরা অভিযোগটা নিয়েছি, তাৎক্ষণিকভাবে আমরা আজকে এটা তদন্ত সংস্থার কাছে পাঠিয়ে দেব, তারা তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নেবেন। বিএনপি ক্ষমতায় আসলেও ট্রাইব্যুনালের বিচার কাজ চলমান থাকবে এবং মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা হবে বলে জানান গুম হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হবে, সেগুলোর ভিত্তিতেই জুলাই সনদ তৈরি হবে। তবে যেসব বিষয়ে ঐকমত্য হবে না, তাও উল্লেখ থাকবে সনদে, এমনটা জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বলেছেন, কমিশন যেসব বিষয়ে প্রস্তাব করেছে, আলোচনার ভিত্তিতে তা পরিবর্তন হবে এবং জুলাইয়ের মধ্যেই জুলাই সনদ তৈরি হবে। ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনার প্রথম দিনের বৈঠক চলছে আজ। 30টি রাজনৈতিক দল অংশ নিয়েছে বৈঠকে। আজ সংবিধানের 70 অনুচ্ছেদ, নারী আসন, সংসদীয় স্থায়ী কমিটি এবং তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদকাল নিয়ে আলোচনা হচ্ছে। দলগুলোর মতভিন্নতা কমাতে আলাদা আলাদা না ডেকে সব দলকে ডাকা হয়েছে দ্বিতীয় পর্যায়ের আলোচনায়। ধরুন, একটি বিষয়ে আপনার দলের পক্ষ থেকে বা তারও আগে কমিশনের পক্ষ থেকে একটা প্রস্তাব আছে, সেটাই চূড়ান্ত কথা নয়। 2 মাস আপনাদের পক্ষ থেকে যে মতামত দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে যে আলোচনা হয়েছে, তার ভিত্তিতে পরিবর্তিত হয়েছে। আমরা সেই পরিবর্তনের জায়গাটাকেই বরঞ্চ ধরব, যে সেটাকেই আমরা জাতীয় সনদে অন্তর্ভুক্ত করতে চাই এবং সেটা আপনাদের সম্মতির ভিত্তিতেই চাই। এটা তো কমিশনের একার সিদ্ধান্ত নয়, আপনাদের সকলের সম্মতি থাকলে আমরা সেভাবে সেটাকে অন্তর্ভুক্ত করব। তো এবং সেইটুকু আমরা অর্জন করতে চাই আগামী যেই এই পর্যায়ের আলোচনা, সেটাতে।
বর্তমান নির্বাচন কমিশন যেন এর মর্যাদা রক্ষা করে এমন মন্তব্য করে জামায়াতের নির্বাচনী প্রতীক কমিশন ফিরিয়ে দেবে বলে আশা প্রকাশ করেছেন জামায়াতের ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন প্রত্যাশা করেন। জামায়াতে ইসলামীর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। এর ফলে বর্তমান নির্বাচন কমিশনের সক্ষমতা সম্পর্কে ধারণা পাওয়া যাবে বলে উল্লেখ করেন তিনি। তার দল জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে চায় না উল্লেখ করে জামায়াত আমির বলেন, তবে আগামী রমজানের আগে নির্বাচন হলে ভালো হয়। বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করারও দাবি জানান শফিকুর রহমান। আমরা আশা করব তারা তাদের সম্মান নিজেরা রক্ষা করবেন। তারা যদি তাদের সম্মান রক্ষা করে চলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তার সঙ্গত অবস্থান থেকে সকল প্রকার সহযোগিতা তাদেরকে দেবে। কিন্তু যদি এখানে কোনো ব্যতিক্রম আমরা লক্ষ্য করি, তাহলে অবশ্যই সে দায়িত্ব আমরা পালন করব, আমরা চুপ থাকবো না। মার্কিন তেল ব্যাংক অর্থনীতির খবর। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বৈষম্যহীন সমাজের কথা বলা হলেও সেজন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেখানে তার কোনো প্রতিফলন নেই বলে মনে করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বাজেট পরবর্তী প্রতিক্রিয়া ব্যক্ত করতে সিপিডি আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন এমন মতামত ব্যক্ত করেন। রাজধানীর একটি হোটেলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রস্তাবিত বাজেটে কিছু ভালো পদক্ষেপ নেওয়া হয়েছে, তবে তা বিচ্ছিন্ন বলেও জানান ডক্টর ফাহমিদা। অর্থনৈতিক সংস্কারে যে বলিষ্ঠ কাঠামোগত পরিবর্তন প্রয়োজন প্রস্তাবিত বাজেটে তা অনুপস্থিত বলেও তিনি জানান। এছাড়া বাজেটে সামগ্রিক উন্নয়নের কথা বলা হলেও মূল্যস্ফীতি কমানোর উদ্যোগে ঘাটতি আছে বলেও মনে করে দেশের অর্থনীতি নিয়ে নিয়মিত গবেষণা করা এই বিশেষায়িত সংস্থা। সাথে বাজেটারি পদক্ষেপগুলো কিন্তু সাযুজ্যপূর্ণ নয়। বাজেটের প্রস্তাবনাগুলি আবার বিবেচনা করে সেটা মানুষকেন্দ্রিক জনমুখী করবেন এবং বিশেষ করে যে বৈষম্যমূলক পদক্ষেপ, কালো টাকা সাদা করার মতো এরকম আরও যে সমস্ত নেতিবাচক পদক্ষেপগুলি রয়েছে সেগুলি পুনর্বিবেচনা করবেন এবং রহিত করবেন, এবং এটা করতে পারলে তিনি আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনার মধ্যে একটা ফুটপ্রিন্ট রেখে যেতে পারবেন। যারা নাকি বেকার আছেন বা যারা নাকি প্রশিক্ষণে শিক্ষায় কর্মজগতে নেই, তাদের জন্য যে সুনির্দিষ্ট লক্ষ্য নির্দিষ্ট যে কর্মসূচি সেটা কিন্তু আমরা দেখিনি। তাহলে কর্মসূচিটা হবে কোথা থেকে? সেটাকে আসতে হবে হলো বিনিয়োগের থেকে। কিন্তু বিনিয়োগের ক্ষেত্রেও আমরা কিন্তু দেখছি যে যেহেতু সংরক্ষণও কিছুটা কমিয়ে নেওয়া হয়েছে, সেহেতু হয়তো আমাদের রপ্তানিমুখী শিল্পের জন্য হয়তো ঠিক আছে, কিন্তু আমাদের আমদানি প্রতিস্থাপক শিল্পগুলোর জন্য কিন্তু এখানে অনেক ধরনের চ্যালেঞ্জ হবে। 19 জুনের মধ্যে সচিবালয় থেকে আওয়ামীপন্থী আমলাদের অপসারণের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছে জুলাই ঐক্য। নির্ধারিত সময়ের মধ্যে দাবি আদায় না হলে আবারও আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। এর আগে শাহবাগ থেকে শুরু হওয়া লং মার্চ টু সচিবালয় কর্মসূচি শিক্ষা ভবন মোড়ে আটকে দেয় পুলিশ। রিপোর্টে জানাচ্ছেন আপেল শাহরিয়ার। বেলা 12টার দিকে শাহবাগ থেকে শুরু হয় লং মার্চ টু সচিবালয় কর্মসূচি। দোয়েল চত্বর হয়ে শিক্ষা ভবন মোড়ে আসলে জুলাই ঐক্যের মিছিলটি আটকে দেয় পুলিশ। এ সময় আন্দোলনরতরা রাস্তায় বসে পড়েন। পরে 5 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে যান। মন্ত্রী পরিষদ সচিবের সঙ্গে বৈঠক করে আবারও আমলাদের তালিকা তুলে দেওয়া হয়। অত্যন্ত দুঃখের বিষয়, আমরা 31শে জুন পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলাম, 31শে মে পর্যন্ত। সে 31শে মে পার হয়ে যাওয়ার পরেও রাষ্ট্রের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাইনি। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের ইমিডিয়েট অপসারণের জন্য তখন উনি বলেছেন যে আমরা কিছু সময় নিচ্ছি এবং তারা আমাদের কাছে কিছু সময় চেয়েছেন। এর আগে শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন নেতারা। বলেন সচিবালয়ের আওয়ামী লীগপন্থী আমলারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পায়তারা করছে, তাদের অবিলম্বে অপসারণ করার দাবি জানানো হয়। আমরা পুরোপুরি সন্তুষ্ট না এবং আমরা তাদেরকে ডেডলাইন দিয়েছি, আমাদের পরবর্তী আমরা কর্মসূচি আমরা ঘোষণা করব। 19শে জুনের মধ্যে আমাদের যেই দাবিগুলো আমরা তাদেরকে জানিয়েছি যে সচিবালয়কে ফেসিবাদ মুক্ত করতে হবে, সেই ব্যাপারে তারা 19শে জুনের মধ্যে পদক্ষেপ গ্রহণ করবেন। যদি তারা সেটি না করেন, আমরা তাদেরকে এই দাবিটি জানিয়েছি, যদি তারা সেটি না করেন
তাহলে পরবর্তীতে সংবাদ সম্মেলন করে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। গত 27 মে সচিবালয়ে আওয়ামী লীগপন্থী আমলাদের অপসারণের দাবিতে তালিকা তুলে দেন আন্দোলনকারীরা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে সচিবালয়ে আন্দোলনরত কর্মচারীদের কর্মসূচি ঈদের পর প্রথম কর্মদিবস পর্যন্ত স্থগিত করা হয়েছে। আজ অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের কাছে স্মারকলিপি প্রদান শেষে এমন ঘোষণা দেয় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। তবে এই অধ্যাদেশকে বিতর্কিত উল্লেখ করে ফোরামের কো চেয়ারম্যান বদিউল কবির বলেন, অধ্যাদেশটি বাতিল না করা হলে শুধু কর্মবিরতি নয়, সারা দেশে অবস্থান কর্মসূচি দেয়া হতে পারে। বিকেলে একই দাবিতে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের কাছেও স্মারকলিপি দেয়া হবে। এর আগে আরও কয়েকজন উপদেষ্টার কাছে অধ্যাদেশটি বাতিলের দাবিতে স্মারকলিপি দেয়া হয়। নগর ভবন তালাবদ্ধ রেখে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে আজও বিক্ষোভ করছেন তার সমর্থকরা। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। আমরা সরাসরি তার সাথে যোগাযোগ করছি। নাজিবুর, ইশরাকের মেয়র পদ নিয়ে কর্মকর্তা কর্মচারীদের অবস্থান কর্মসূচির এই মুহূর্তের কি অবস্থা আপনি দেখতে পাচ্ছেন? লোপা, আজ 21তম দিনের মতো ইশরাকের মেয়রের শপথের দাবিতে কিন্তু আন্দোলন চলমান রয়েছে এবং নগর ভবনের সামনে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কয়েক হাজার নেতাকর্মী কিন্তু আজ এসেছেন এবং তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে ইশরাক হোসেনের শপথে আর কাল বিলম্ব না করে দ্রুত শপথ আয়োজনে তারা দাবি জানাচ্ছেন। সেই সাথে আপনাদেরকে আরও তথ্য জানিয়ে রাখি যে শুধু নগর ভবনের কর্মচারীরাই নয়, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু আজ এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আমরা যেটি জানতে পেরেছি দুপুর 3টা নাগাদ ইশরাক হোসেন নিজে এখানে এসে কর্মকর্তা কর্মচারী এবং নেতাকর্মীদের সাথে এসে উপস্থিত হবেন এবং উপস্থিত হয়ে পরবর্তী দিক নির্দেশনা তিনি প্রদান করবেন এবং তার ভিত্তিতেই কিন্তু পরবর্তীতে কী ধরনের আন্দোলন হবে সে ব্যাপারে হয়তো আমরা আরও কিছু তথ্য পাবো। এবং আপনাদেরকে বলে রাখি, এই 21 দিন নগর ভবন তালাবদ্ধ থাকার কারণে কিন্তু ঈদের যেই প্রস্তুতি রয়েছে, ঈদুল আজহার একটি ব্যাপক কর্মযজ্ঞ সিটি কর্পোরেশন কেন্দ্রিক হয়ে থাকে, বর্জ্য ব্যবস্থাপনা শুরু করে হাট পরিচালনার যে তদারকি সেগুলো কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে আমরা দেখেছি এবং বিভিন্ন অব্যবস্থাপনার চিত্রও কিন্তু আমরা দক্ষিণ ঢাকায় দেখেছি। সুতরাং 21তম দিন যেহেতু নগর ভবন বন্ধ, সেক্ষেত্রে কিন্তু নগরবাসীর একটি ভোগান্তি আসন্ন এবং পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে সেই ভোগান্তি আরও বাড়তে পারে এমনটাও কিন্তু আশঙ্কা করছেন অনেকে। তো সব মিলিয়ে বলা যায় যে ইশরাক হোসেন দুপুর নাগাদ এসে তার বক্তব্য রাখবেন, তারপরে হয়তো আমরা আরও কিছু তথ্য আপনাদের জানাতে পারবো। এই ছিল আমার কাছে সর্বশেষ। নগর ভবন থেকে আমরা সরাসরি যুক্ত ছিলাম নাজিবুর রহমানের সাথে। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন ইশরাকের মেয়র পদ নিয়ে অবস্থান কর্মসূচির খবর। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।